21 রানে বাংলাদেশ হারালো নেপালকে, মাত্র 21 রানে হারালো। অনেকে ভেবেছিল হয়তো বাংলাদেশ নিজেরাই না হেরে যায় নেপালের কাছে, কিন্তু নেপাল নিজেই 85 রানে অল আউট হয়ে গেল। 107 রান চেস করতে পারলো না। মানে এই 107 রানটায় 180 সমান পিচ, তাও মনে হয় ব্যাটিং উইকেটে 180 রান চেস করা যায়। নেপাল আগের ম্যাচও হারলো, এই ম্যাচও হেরেছে। নেপাল যে হারবে সেটা বোঝাই যাচ্ছিল, তবে সোমপাল কামি একটু ভালো ব্যাটিং করছিল, দেখে মনে হচ্ছিল যে যদি সে ভালো মেরে খেলে দিতে পারে তাহলে কিন্তু জিতবে। আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমান একই ধরনের বল করে যাবে অফ স্টাম্পের বাইরে, শুধু ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করে, যেমন আইপিএলে করতে এইখানেও চালিয়ে যাচ্ছে। ভালো কোনো ব্যাটারের বিরুদ্ধে কিন্তু এইগুলো চলবে না। সেখানে হয়তো ওই বলে রিভার্স সুইপ চালিয়ে দিলে 4 বা ছক্কা হয়ে যাবে, যে রিভার্স সুইপ খেলতে পারে। অস্ট্রেলিয়া মিচেল মার্শ কিন্তু ওরকম পারে রিভার্স সুইপ খেলতে, মার্কাস স্টোনিসও চালানোর চেষ্টা করবে। তবে যারা আবার ওই সব শট খেলতে পারে না তারা কিন্তু ওই বল খেলতে পারবে না, বারবার অফ স্টাম্পের বাইরে বল করবে। মানে ওইটাই হলো মুস্তাফিজুরের স্ট্রং জোন, আর কিছু পারে না। আর সুইং তো সেরকম লাস্টের দিকে কিছুই হয় না, ওই বলটাই করার চেষ্টা করে। আর সোজা ইয়র্কার মুস্তাফিজুর মারতে পারে, বাট ওই ওয়াইড ইয়র্কারটাই দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশ প্রথমে 106 রানে অল আউট হয়ে যায় 19.3 ওভারে। অনেকে বাংলাদেশের হয়তো ভয় পেয়ে গেছিলো যে বাংলাদেশ হেরে না যায়, কিন্তু গতকালকে যে ম্যাচটা হলো পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যে, ম্যাচে 110 রান সেটাই চেস করতে পারছিল না পাকিস্তান, সেটা চেস করেছে। ওই শেষ পর্যন্ত শাহিন আফ্রিদি দুখানা ছক্কা মারলো, তাই বাবর আজম এমন খেলতে নেমেছিল 34 বলে 32 রান, পুরো ঘুম পেয়ে যাচ্ছিল। পরিষ্কার কথা বলতে গেলে বাবর আজম চলে না, মানে টি-20তে একেবারে চলে না। কভার ড্রাইভ ছাড়া তো আর কিছুই কোনো শট নেই। এর আবার বিরাট কোহলির সাথে তুলনা করা হয়, ভাবলেই কিরম হাসি পায়। এর থেকে মনে হয় শুভমান গিল বেটার, মানে বাবর আজমের থেকে। বাবর আজম নিজের জন্য খেলতে নামে, মানে গড় ঠিকঠাক রাখার চেষ্টা করে, তারপর স্লো স্ট্রাইক রেট তো থাকেই। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে বোধহয় সব থেকে বেশি রান করেছিল, 126 স্ট্রাইক রেট। কারোর বোধহয় এত কম স্ট্রাইক রেট হয় ছিল না। তামিম ইকবালের ছিল শুধু 2016 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের ওপেনার 0 রান করে তানজিদ হাসান তামিম, আর লিটন দাস 12 বলে 10 রানের ইনিংস খেলে, সোমপাল কামির বলে আউট হয়। আর নাজমুল হোসেন শান্ত আবার ব্যর্থ, 5 বলে 4 রান। সাকিব আল হাসান 22 বলে 17 রান করে, সব থেকে বেশি রান বাংলাদেশের হয়ে করেছে সাকিব, 17 রান। তারপরে তাওহিদ হৃদয় ব্যর্থ, 7 বলে 9 রান। তাওহিদ হৃদয় টিকে থাকলে এখানে 130-35 রান হয়ে যেত বাংলাদেশের, কেন সে কিন্তু মেরেই শুরু করেছিল, দুখানা 4 মেরেছিল, 7 বলে 9 রান করেছিল। তারপরে রোহিত পাউডেল বল করতে আসে, ক্যাপ্টেন নেপালের, এবং আউট হয়ে যায়। মানে রোহিত পাউডেল ভেবেছিল আরামসে নেপাল বাংলাদেশকে হারিয়ে দেবে, সেটাই ভেবেছিল। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। নেপালের ওভার কনফিডেন্স বেশি। আগের দিন সাউথ আফ্রিকার সাথেও হেরেছিল, ওরকম পুরো জেতা ম্যাচটা হেরেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 13 রান, জাকির আলী 26 বলে 12 রান। মানে জাকির আলী ব্যাটে কানেকশনই করতে পারছিল না, বল খেলবে কি। তারপর সন্দীপ লেমিচনের বলে আউট হয়ে যায়। সন্দীপ লেমিচনে ব্যাটিংটা করতে পারে না, মানে বোলিংটা দারুণ করে। আজকে 100 উইকেট নিয়েছে, মানে টোটাল 100 উইকেট নিয়েছে টি-20 ক্রিকেটে। 53টা ম্যাচ খেলে বোধহয় রাশিদ খান নিয়েছিল, 54টা ম্যাচ খেলে নিয়েছে সন্দীপ লেমিচনে। সন্দীপ লেমিচন একজন মানে ভালোই লেগ স্পিনার, সে হয়তো নেপালের প্লেয়ার, বাট ভালোই বল করে। আর রিশাদ হোসেন লাস্টে 7 বলে 13 রান করে, তাসকিন আহমেদ 15 বলে 12 রান করে। তবে তাসকিন আহমেদ বড় শট খেলার চেষ্টা করছিল, বাট মারতে পারছিল না। সে একজন বোলার হয়ে তাও চেষ্টা করেছে বড় শট খেলে যাওয়ার। আর সোমপাল কামি 3 ওভারে 10 রান দিয়ে 2 উইকেট নিয়েছে নেপালের বোলার। দীপেন্দ্র সিং আরি 3.3 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। রোহিত পাউডেল 4 ওভারে 20 রান দিয়ে দুটো উইকেট পেয়েছে। লামিচানে 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সবার থেকে কম রান দিয়েছে সন্দীপ লেমিচনে। এখান থেকে বোঝা যাচ্ছে কতটা ভালো বোলার সন্দীপ লেমিচনে। কুশল ভুরতেল 4 ওভারে 22 রান দিয়ে কোনো উইকেট পায়নি। অবিনাশ বোহারা 1 ওভারে 10 রান দিয়েছে। 1 থেকে 6 ওভারে 31 রান তুলেছে বাংলাদেশ, 5 হলো ইকোনমি মাত্র। অস্ট্রেলিয়া যেসব পিচে খেলেছে সব পিচে মেরে ব্যাটিং করেছে, মানে স্লো পিচেও সেখানেও যেন অস্ট্রেলিয়া মেরে ব্যাটিং করেছে, আর এরা অন্য টিমই পারেনি। এই অস্ট্রেলিয়াই বোধহয় এত কম রান করেনি। বাংলাদেশের 30 ওই পাওয়ার প্লের মধ্যেই 4টে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। 30 রানে 4 উইকেট, তাওহিদ হৃদয় আউট হয়েছিল। লিটন দাস, শান্ত, তানজিম হাসান তামিম সব আউট। তারপরে মাহমুদুল্লাহ 5 উইকেট পড়ে 52 রানে। তারপর সাকিব আল হাসান আউট হয়ে যায়, মানে পটাপট উইকেট পড়ে যায়। আর নেপাল, একটু বাংলাদেশের বোলিংয়ের কথা যদি বলি, বাংলাদেশের বোলিংয়ে ওদের তো 85 রানে অল আউট করে দেয়। বাংলাদেশের বোলিংটা ভালো, সত্যি কথা বলতে বাংলাদেশের বোলিংটা ভালো, এই জন্য আর কি তারা একটু শক্তিশালী ওই বোলিংয়ের দিক থেকে। তবে ব্যাটিং ভালো না। ব্যাটিংয়ে একটা প্লেয়ারই ভালো ফর্মে রয়েছে, সেটা হলো তাওহিদ হৃদয়, আর কেউ সেরকম ফর্মেই নেই। আর নেপাল 85 রানে অল আউট হয়ে যায় 19.2 ওভারে। 4 বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। লাস্টে একটা এলবিডব্লিউ হয়, ওটা সম্ভবত এলবিডব্লিউই ছিল।
কুশল ভুট্টেল 8 বলে 4 রান, তারপর 14 বলে 17 রান করে আসিফ শেখ। আসিফ শেখও ভালো প্লেয়ার, বাট খেলতে পারে না। তারপর তো আউট হয়ে যায় মুস্তাফিজের বলে। মুস্তাফিজের দারুণ, মুস্তাফিজুর রহমান দারুণ বল করে। তারপর রোহিত পাউডেল 6 বলে 1 রান, তানজিম হাসান সাকিবের বলে আউট হয়। অনিল শাহ 2 বলে 0, আর কুশল মাল্লা 40 বলে 27 রান করে। দীপেন্দ্র সিং আর কুশল মাল্লা এই দুজনে খেলে। 40 বলে 27 রান করে কুশল মাল্লা, একটা 4 এবং একটা 6 মেরে। আর দীপেন্দ্র সিং আরই 31 বলে 25 রান করে। এরা দুজনেই একটু বড় রান করে। আর কেউ গুলশান ঝা 4 বলে 0, তাসকিনের বলে আউট। সোমপাল কামি একজন ভালো বোলার, বাট 2 বলে 0 করে আউট হয়ে যায় সাকিবের বলে। সন্দীপ লামিচানে 0 বলে 0 রানের ইনিংস খেলে। অবিনাশ বোহারা 1 বলে 0 করে। এলবিডব্লিউ হয় সাকিবের বলে। আর তানজিম হাসান সাকিব আবার দারুণ বল করে, প্রতিটা ম্যাচে ভালো বল করছে প্লেয়ারটা। আবার স্লেজিংও করছিল আজকে। রোহিত পাউডেলের সাথে স্লেজিং করছিল। 4 ওভারে 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়তো এই হবে। 2টো মেডেন ওভার দিয়েছে। তাসকিন আহমেদ 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ভাবতেই কেমন লাগে, তাসকিন মার খেয়েছে, বাট তানজিম হাসান সাকিব মার খায়নি, ভালো সুইং করায়। মুস্তাফিজুর রহমানও ভালো বল করেছে। 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। মুস্তাফিজ তো 7 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, আর 4 উইকেট নিয়েছে অনবদ্য। রিশাদ হোসেন আজকে কোনো উইকেট পায়নি। রোজ উইকেট নেবেন, আজকে প্রয়োজনও হয়নি। অন্য বোলাররা উইকেট নিয়েছে, তার সে আর কি নেবে। এই জন্য রিশাদ হোসেন 3 ওভারে 15 রান দিয়ে কোনো উইকেট পায় না। সাকিব আল হাসান 2.2 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট নেয়। সাকিবও 2 উইকেট নেয়, লাস্টের দিকে 2 উইকেট নেয়। মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভারে 15 রান দিয়ে কোনো উইকেট পায় না। এই হলো অবস্থা বাংলাদেশের। 1 থেকে 6 ওভারে 24 রান ধরে ওরা তুলেছিল 31 রান, আর নেপাল তুলেছিল 24 রান। নেপালের যারা ওপেনার তারা প্রথমে পার্টনারশিপ করে 14 বলে 9 রানে। তারপর রোহিত পাউডেল আর আসিফ শেখ 10 বলে 11 রানের। তারপরে দীপেন্দ্র সিং আরি এবং কুশল মাল্লা 58 বলে 52 রানের পার্টনারশিপ। তারপর আর পার্টনারশিপই তৈরি হয় না। 21 রানে জিতে যায় বাংলাদেশ এবং সুপার 8-এ চলে গেল বাংলাদেশ। নেপাল যদি জিতে যেত তাহলেও যেতে পারতো না সুপার 8-এ নেপাল। মানে নেপালের ছিটকে গেছে অলরেডি বিশ্বকাপ থেকে, বাংলাদেশের কাছে হেরে। এবার সুপার 8-এ বাংলাদেশের ম্যাচ খেলতে ভারতের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, আফগানিস্তানের সাথে। সেই ম্যাচগুলো জেতাটা অতটা সহজ হবে না বাংলাদেশের পক্ষে। আফগানিস্তানের সাথে কি করে সেটাই দেখে বোঝা যাবে যে অস্ট্রেলিয়ার সাথে ভারতের সাথে কেমন খেলবে, সেটা তখনই বোঝা যাবে। তার আগে তো বোঝা যাবে না ওইখানে কীরকম পার্টনারশিপ করে। ব্যাটিংটা ভালো করতে হবে। বোলিংটা নিয়ে বলাই যেতে পারে যে বোলিংটা শক্তিশালী, বাট ব্যাটিংটা কেউ ফর্মে নেই, ওর জন্য সমস্যা। মানে কেউ সেরকম ফর্মেই নেই, সবাই অফ ফর্মে রয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে। বোলিংয়ের ক্ষেত্রে আবার মোটামুটি উইকেট নিচ্ছে অনেকে। তানজিম হাসান সাকিব দারুণ ফর্মে রয়েছে, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছে, বাট দারুণ বল করছে, সত্যি অনবদ্য, যা সেরা। তবে একটু স্লেজিং, প্লেয়ারদের ওই মানে বাজে কথা বলা, এইগুলো একটু বিরত থাকলে ভালো হয় আর কি। তানজিম হাসান সাকিব একটু অন্যরকম, বেশি একটু আগ্রাসী, ওই জন্যই ভালো লাগে না আর কি। মানে অনেকটা হার্ষিত রানার মতো, কেকেআরের প্লেয়ার হার্ষিত রানা যেরকম ছিল না, অনেকটা সেরকম লেভেলের। মানে ওরকম স্লেজিং করে। টেস্টে ঠিক আছে, মানে টেস্টে স্লেজিং চলে, ওগুলো সব দলই করে। অস্ট্রেলিয়া করে, নিউজিল্যান্ড শুধু করে না, বাট অস্ট্রেলিয়া করে, ভারতও করে। কিন্তু এইটাই দেখা যায় না। টি-20 ক্রিকেটে মানে কীরকম লাগে।